গুড মর্নিং আমার সকল ছাত্রছাত্রী ও ভাই বোনদের। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। এর আগে তোমরা ক্লাস 9-এ জেনেছো অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে। আজকে আমরা সংক্ষিপ্ত ধারণা নেব বহির্জাত প্রক্রিয়া ও তার ভূমিরূপ সম্পর্কে। মাটির নিচে যে ভূমিকম্প অগ্নুৎপাত হয় এগুলো তোমরা 9-এ পড়েছো। আজকে আমরা জানবো যে বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয় প্রক্রিয়ার যে পরিবর্তন হয় সেগুলো। বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝায় না, মাটির ওপরে ও মাটির সামান্য নিচের পরিবর্তন প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। ভূমিভাগের বন্ধুরতা বলতে উঁচু নিচু ও উচ্চতা কমিয়ে সমতল করার পদ্ধতিকে পর্যায়ন বলা হয়। এই এই ধারণাটি আমাদের প্রথম দিয়েছিলেন 1904 সালে চেম্বারলিন ও সালিসারি। বহির্জাত প্রক্রিয়াকে আমরা মোটামুটি 3টি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অবরোহণ, 2 হচ্ছে আরোহণ, 3 হচ্ছে জৈবিক পদ্ধতি। অবরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝায় না, ভূমিরূপের কি আছে পরিবর্তন, অর্থাৎ আমাদের উঁচু থেকে আস্তে আস্তে নিচু হওয়াকে বলা হয় অবরোহণ। আরোহণ কি হচ্ছে এর ঠিক বিপরীত, নিচু ভূমিভাগ ধীরে ধীরে আস্তে আস্তে উত্থিত হয়ে ওপরের দিকে উঠে যাওয়াকে বলা হয় অবরোহণ। আর জৈবিক পদ্ধতি বলতে কি বুঝি না, উদ্ভিদ, প্রাণী ও মানুষের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠের অসমতল ভূমিভাগকে সমতল করার পদ্ধতিকে বলা হয় কি না জৈবিক পদ্ধতি। এরপরে আমরা দেখব আজকে নদীর ক্ষয়কার্য। ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নদী 3টি পদ্ধতিতে ক্ষয়কার্য করে। এক নাম্বার হচ্ছে উচ্চগতি, 2 নাম্বার মধ্যগতি, 3 নাম্বার হচ্ছে নিম্ন গতি। উচ্চগতিতে নদীর ক্ষয়কার্য সবথেকে বেশি করে, মধ্যগতিতে নদীর বহন ক্ষমতা সবচেয়ে বেশি, নিম্ন গতির নদী শুধুমাত্র সঞ্চয় কার্য বেশি করে। যে নদীতে নদীর 3টি গতি অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে আদর্শ নদী বলা হয়। ভারতবর্ষে এরকম একটি আদর্শ নদীর উদাহরণ হচ্ছে গঙ্গা। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হচ্ছে, 1 নাম্বার হচ্ছে গিরিখাত, 2 নাম্বার হচ্ছে ভি আকৃতির উপত্যকা, 3 নাম্বার ক্যানিয়ন, 4 নাম্বার জলপ্রপাত, 5 নাম্বার মন্তকোপ ইত্যাদি। এছাড়া নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে পলল শঙ্কু ও বেজনী, মিয়েন্ডার, অশ্বক্রান্তি হ্রদ, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, বদ্বীপ ইত্যাদি। এরপরে আমরা চলে আসব হিমবাহের ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হচ্ছে শার্ক বাকড়ি, এডিটি, পিরামিড চূড়া, কর্তিত শৈলশিরা, ইউ আকৃতির উপত্যকা, ঝুলন্ত উপত্যকা আর রসমতনে। এরপরে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী সেগুলো আমরা জেনে নিই। বহির্বিত সমভূমি 1 নাম্বার, 2 নাম্বার ড্রামলিন, 3 নাম্বার স্কার, 4 নাম্বার কেম, 5 নাম্বার ক্যাটেল ইত্যাদি। এরপরে আমরা আছি বায়ুর সঞ্চয় কার্য ও ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আমরা 2টি ভাগে ভাগ করি। একটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্য, আর 2 নাম্বার হচ্ছে অপসারণ ঘর্ষণ পদ্ধতিতে ক্ষয়কার্য। অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয়কার্য কী কী? 1 নম্বর হচ্ছে গৌড়, 2 নম্বর জিউক্যান, 3 নম্বর ইয়ারদাং, 4 নম্বর ইনসেলবার্জ। আর অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়কার্য হচ্ছে অপসরণ গর্ত ও ঘর্ষণ কাজ। এবার আছি আমরা বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে জানব। বায়ু ক্ষয়কার্য আর সঞ্চয় কার্য। তাহলে বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী হচ্ছে? 1 নাম্বার হচ্ছে বালিয়াড়ি। বালিয়াড়িকে আমরা ভাগ করছি বারখান আর সিফ বালিয়াড়ি আর লয়ের সমভূমি। তাহলে বায়ুর সঞ্চয় কার্যকে আমরা 2টি ভাগে ভাগ করলাম, কি বালিয়াড়ি আর লয়ের সমভূমি। বালিয়াড়ির মধ্যে বারখান আর সিফ বালিয়াড়ি পেলাম। এবার চলে আসবো আমরা বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট যে কয়েকটা ভূমিরূপ সেগুলো সম্পর্কে। 1 নাম্বার হচ্ছে ওয়াদি, 2 নাম্বার পেডিমেন্ট, 3 নাম্বার বাজাদা, 4 নাম্বার প্লায়া। এরপরে কি আছে আমাদের মরুভূমি সম্প্রসারণ রোধ ও
তোমাদের এই প্রশ্নগুলি যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আমি পরের ভিডিওতে তোমাদের সব কিছু ডিটেলস জানিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভূগোল পাঠশালা চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও পাওয়ার জন্য।